আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ক্রাউন সিমেন্ট দেশের গত দশকগত অনুষ্ঠানে এবং উপস্থাপনায় আছি আমি যথারীতি সিনহা এম এ সাইদ। দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে নির্বাচন পরবর্তী সরকারের প্রাধিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডাইনের সর্বশেষ পর্যায়ে আছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। এরপরে আছেন জনাব মনোয়ার হোসেন, যুক্তরাজ্য শাখা বিএনপির একজন নেতা, এবং আমার সর্ববায়ে আছেন এএসএম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আলোচনার শুরুতেই সাবেক জেলা জজ জনাব শাহজাহানের কাছে আমার একটা প্রশ্ন। নির্বাচন পরবর্তী সরকারের প্রাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, নির্বাচন পরবর্তী সময় কেন সবসময় প্রাধিকারের তালিকায় যেটা থাকা উচিত, যেহেতু আমি জাজ এবং জাতিসংঘের ইন্টারন্যাশনাল জাজ এবং জাজ কোর্ট অফ অ্যাপিল ছিলাম, 36.5 বছর জজ ছিলাম, 6 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমার একটাই লক্ষ্য, আমার অভিজ্ঞতার আলোকে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সবার আগে নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাহলে নির্বাচন পূর্ববর্তী বা নির্বাচন পূর্ববর্তী কোনো সরকারেরই উন্নয়ন পরিকল্পনা সহ সামগ্রিক দেশ পরিচালনার ক্ষেত্রে অগ্রগতির আশাটা করা যায় না। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চলবে না, মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না। তারপরে হচ্ছে এই মানি ইনফ্লেশনের যে ব্যাপার, বিশেষ করে মানে খাদ্যক্রয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ইনফ্লেশন দেখা যায় মাঝে মাঝে, এবং মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য নির্বাচন পরবর্তী সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। সেই সঙ্গে অন্যান্য মূল্যস্ফীতি যাই থাকুক না কেন, খাদ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতিটা যেন সবার আগে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে। আর পার্টিনেন্টলি আমি আরেকটা কথা বলি, এই দেশে আমাদের প্রায় 18 কোটি লোক, এবং আমাদের দেশের জমির পরিমাণ খুবই কম। এর জন্য এই যে ল্যান্ড স্কারসিটি এত বেশি হওয়ার কারণে আপনারা জানেন 45 লক্ষ মামলা বিচারাধীন। এখন আপনি একটা মামলা করলে 10 বছর 12 বছর লাগে, এবং এই বিচার বিভাগের বিপরীতে যারা কাজ করেন প্রত্যেকের একটাই কথা, জজরা কোনো কাজ করে না, বিচার নিষ্পত্তি হবে কিভাবে? তো আপনি মাসে সুপ্রিম কোর্টের মতো কোর্ট তারা দেখেছে, বিবেচনা করে গবেষণা করে, যদি কেউ 6টা দেওয়ানি মামলা করতে পারে, এই যে গ্রেট জাজ, সবচেয়ে ভালো কাজ করেছেন, তা আমি 6টা মাসে নিষ্পত্তি করব, ফাইল হবে 30টা 20টা 25টা। তো জমতে জমতে যে অবস্থা হয়ে গেছে, সেই অবস্থার কারণে মামলা নিষ্পত্তি একটা কঠিন ব্যাপার। এইটা তো এরকম মোবাইল কোর্টের মামলা না, খাদ্যে ভেজাল আছে, 10,000 টাকা 5,000 টাকা জরিমানা করে দিলাম। ইটস নট লাইক দ্যাট। এটা অনেক কঠিন ব্যাপার। দুই পক্ষের সাক্ষ্য নিতে হয়, জেরা জবানবন্দি থাকে, আর্গুমেন্ট হয়, তারপরে পাতার পর পাতা লিখতে হয়। তো আমি মনে করি এখানে বিচারকের সংখ্যা 10,000 হওয়া উচিত, তা না পারলেও অন্তত বিচারকের সংখ্যা কমপক্ষে 5,000 হওয়া উচিত। এটা স্ট্যাটিউটরি জাজ, যারা আমি বলবো যে জেলা জজ পর্যন্ত যে জজরা কাজ করেন, ম্যাজিস্ট্রেট এবং সহকারী জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন জাজ। আর উচ্চ আদালতে আমি বলবো মাত্র 100 জনের মতো হাইকোর্ট জাজ আছেন, 6-7 জন 8 জন অ্যাপিলেট ডিভিশনের জাজ আছেন। এখন এই জাজের সংখ্যা হাইকোর্ট ডিভিশনে 500 করা উচিত, অ্যাপিলেট ডিভিশনে 100 করা উচিত। তো বলে এগুলো তো অবাস্তব কথা। কিন্তু আমরা এরশাদ সাহেবের সময় দেখেছি, যখন জেলায় জেলায় হাইকোর্ট ডিভিশন হয়েছিল, তখন কিন্তু অনেক বাড়ি ভাড়া করে এগুলো চালু করা হয়েছিল। এখন ঢাকা শহরে যদি হাইকোর্ট ডিভিশন যদি 8টা ডিভিশন করা হয়, সেখানে যেতে পারে, সেখানে হাইকোর্টের জুরিসডিকশন আলাদা করে না দিয়ে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যেই একটা ব্যবস্থা আছে। আর আরেকটা হতে পারে, যদি 8টা প্রভিন্স হয় তাহলে ভালো হয়। তো এখন এইখানে ঢাকায়ও যদি থাকে, অনেক বাড়ি ভাড়া করে এগুলা চালু করা যায়, এবং বিচারকের সংখ্যা বাড়ালে পরে অনেক বাড়ি ভাড়া করে, প্রাইভেট বাড়ি ভাড়া করে চালানো যায়। আপনাকে ধন্যবাদ, আমি আসবো, কারণ আপনি একটা বিশেষ জায়গার হাত দিয়েছেন। ভালো। জনাব মনোয়ার, আপনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সফরে আছেন, যুক্তরাজ্য থেকে সফরে আছেন, এবং সেখানে বিএনপি রাজনীতির সাথে আপনি জড়িত। তো এই যে বিদেশ থেকে যে বিষয়টি দেখা বাংলাদেশে, যে পরবর্তী প্রাধিকারটা কি হতে পারে, আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই যে 15-16 বছর যে দুঃশাসন, যে ফ্যাসিবাদী যে কায়েম করে গিয়েছেন, সেটা তো পুরোটাই এখন বাংলাদেশের অচল অবস্থা। আমি মনে করি প্রত্যেকটা স্তরে
এবং বিশেষ করে আমাদের যে 5টি মৌলিক অধিকার যে আমাদের প্রতিটি জনগণ যে পাওয়ার অধিকার আছে এবং পাওয়ার কথা, আমি যদি বিশ্লেষণ করে থাকেন যে 5টা মৌলিক অধিকার পেতে হলে যতগুলো সাইডে আমাদের টাচ করতে হবে, আই থিঙ্ক বিশেষ করে আমাদের যে বর্তমান যে দ্রব্যমূল্যের অবস্থা, বর্তমানে আমাদের প্রশাসনের যে দুরবস্থা, বর্তমানে আমাদের যে আইন শৃঙ্খলার যে দুরবস্থা, এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের টাচ করতে হবে। কারণ আমাদের আশার আকাঙ্ক্ষার যে সিচুয়েশন বর্তমানে এটা কিন্তু অনেক হাই। কারণ আমরা এই যে 15-16 বছর যে দুঃশাসন আমরা দেখেছি, যে অচলাবস্থা আমরা দেখেছি, এই যে দলীয়করণ শাসন আমরা যে দেখেছি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদিও এখনও আমাদের যে বর্তমান পরিস্থিতি, যে আমরা আশার আলো ছিলাম যে 24শে আন্দোলনের পরে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেখানে কিন্তু আমাদের আশা ছিল অনেক, বিশেষ করে যে এই যে অন্ততপক্ষে যে আইন শৃঙ্খলা, এই যে মব যে বিরোধী যে ব্যাপারগুলো, সাধারণ জনগণের যে সেফটি এবং খাদ্যমূল্য দ্রব্য যে নিয়ন্ত্রণ, এইগুলো কিন্তু আমরা এখনও কোনো কিছু দেখতে পাচ্ছি না। তা আমাদের পরবর্তী যে অবস্থা হবে, আমি মনে করি যে এই প্রত্যেকটা জিনিসই আমাদের টাচ করতে হবে। এবং আমাদের 18 কোটি 20 কোটি মানুষের আশার আকাঙ্ক্ষা হচ্ছে যে সবাই আমরা মুখিয়ে আছি যে গণতান্ত্রিক সরকার একটা হবে, গণতান্ত্রিক সরকার আমরা অতি সত্বর পাবো, এবং সেই সরকারের মাধ্যমে আমাদের যে চিরচেনা যে বাংলাদেশ, আমরা স্বাধীনতার যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে স্বাধীনতা যুদ্ধের পরে যে 52 বছর এখনও যে আকাঙ্ক্ষা পূরণ হতে পারছে না, এবং বিশেষ করে যেটা 5টি মৌলিক অধিকার যে আমরা এখনও 100% আমরা সেটা সাধারণ জনকে দিতে পারছি না। তা আমি মনে করি যে আমরা যদি এই 5টি মৌলিক অধিকার নিয়ে কাজ করতে চাই, এই 5টি মৌলিক অধিকার পেতে হলেই দেখবেন আপনি অটোমেটিকলি আমাদের প্রত্যেকটা জায়গায় টাচ করতে হবে, এবং সেটাই আমাদের আই থিঙ্ক ইমিডিয়েটলি এবং সুন নির্বাচনের পরে এগুলো নিয়ে কাজ করতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ASM সালেহ আহমেদ, আপনি বর্তমানে ভূমি সচিবের দায়িত্বে আছেন। যেহেতু ভূমি দায়িত্বে আছেন, আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে প্রাধিকার যেটা বলছি আমরা, ভূমির ক্ষেত্রে পরবর্তী সরকার প্রাধিকার কি হতে পারে? আসলে ভূমি আমাদের মতো দেশে, যেখানে জনবহুল দেশ কিন্তু জনসংখ্যার তুলনায় ভূমি পরিমাণ কম, এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আইন শৃঙ্খলা মামলা 80% মামলায় ভূমিকে নিয়ে হয়। তো সেক্ষেত্রে ভূমি একটা বড় সেক্টর এবং একটা সেবা খাত। তো বর্তমানে আমাদের অন্তর্বর্তী সরকার অল্প সময় হলো, গত বছর থেকে আমরা কিছু কাজে হাত দিয়েছি। যেমন ভূমি সেবাগুলো অত্যন্ত জটিল এবং দুরূহ এবং জনমুখী ছিল না, এটা বলা যায় জনবিমুখ, এবং নাগরিকরা এই ভূমির ক্ষেত্রে সেবা নিতে যে হয়রানির শিকার হতো। এবং টিআইবির প্রতি বছরের রিপোর্টে দেখা যেত যে ভূমি 1 নম্বর খাত হিসেবে, দুর্নীতি খাত হিসেবে চিহ্নিত হয়েছে। তো যার দরুন এটা থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমি গত বছর যোগদানের পর 24শে অক্টোবরে উনি আমাকে ওনার অফিসে ডেকেছেন, এবং উনি সব কিছু শুনে ওনার যে আইডিয়া যে মানুষ ভূমি অফিসে না যেয়ে ঘরে বসে কিভাবে সেবাগুলো নিতে পারে, এবং সেটার একটি উপায় হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার করা। তো সেজন্য ওনার পরামর্শ মতো আমরা 24শে ডিসেম্বর থেকে আমরা কিছু সফটওয়্যার তৈরি করে আমরা অনলাইন ভিত্তিক সেবাগুলো চালু করেছি। মানে যে কোনো নাগরিক ঘরে বসে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং পর্চা সংগ্রহ এগুলো ঘরে বসে করতে পারে। এবং আমরা সম্প্রতি গত বছর 24শে নভেম্বরে আমরা একটা অ্যাপ করেছি, এটার নাম হচ্ছে ভূমি। এই অ্যাপটা আমরা আস্তে আস্তে এমনভাবে এটাকে আরও উন্নত করব যে ভূমির সবগুলো কাজে একটা অ্যাপের মাধ্যমে হবে। এখনও আপনার যে সেবাগুলো আছে আমরা সেগুলো এই অ্যাপের মাধ্যমে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা এটা 100% অনলাইন করলাম, আমরা ডিজিটাইজেশন করলাম, কিন্তু আমার জনগণ প্রস্তুত কিনা? কারণ আমার জনগণের সবাই কিন্তু এটা ব্যবহার করে জানতে হবে। ডিভাইস থাকলেও কীভাবে ব্যবহার করতে জ্ঞানটা নেই। সেজন্য আমরা প্রাথমিকভাবে আমরা কিছু পদ্ধতি গ্রহণ করেছি। আমাদের একটা নাগরিক সেবা কেন্দ্র করেছি, সেটা তেজগাঁয়। ওখানে গেলে মানুষ এরকম হেল্প করে ওনাদেরকে। তারপরে আমরা এটাকে বাড়াবার চেষ্টা করছি। আমরা প্রতি ডিস্ট্রিক্টে একটা করে হেল্প ডেস্ক থাকবে,
মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আইডি নিয়ে আমরা কিছু কম্পিউটার অপারেটর আছে আমাদের দেশে, তাদের লেখাপড়ার মান খুব কম, তারা যে সনদ সেটাতে চাকরি পাওয়ার কথা না, কিন্তু তারা কম্পিউটার অত্যন্ত দক্ষ। তো সেই লোকগুলোকে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা নিয়োগ করেছি। এই ডিজিটাল যে ভূমি সেবা, সেটার যে অ্যাপ্লিকেশন পার্টটা এরা করে দেবে। এদেরকে আমরা বলছি ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ইংরেজিতে বলছি ল্যান্ড সার্ভিসেস ফেসিলিটি সেন্টার। তো আমাদের ইতিমধ্যেই সারা দেশে 1000-এর মতো সেন্টার চালু আছে সব জেলায়। এবং ভূমি সেবা ভূমি অ্যাপের কথা আমি যেটা বললাম, ওই অ্যাপের মধ্যে ওদের ঠিকানা এবং গুগল ম্যাপের মাধ্যমে ওদের অ্যাড্রেস সব দেওয়া আছে, বিভাগওয়ারি ভাগ করা আছে। এটা একটা পদ্ধতি। আর আমরা যে ভূমি যেটা বললাম যে ভূমির 1 নাম্বার দুর্নীতি খাত, ভূমিতে 3টা পার্ট আছে। একটা হচ্ছে এই যে ভূমি সেবাগুলোর কথা আমি বললাম 1 নাম্বার, 2 নম্বর হচ্ছে জরিপ আর একটা পার্ট। এটা ভূমি রেকর্ড জরিপ আলাদা একটা বিভাগ আছে, সেখান থেকে হয়। সেখানেও আমাদের কিছু জটিলতা আছে। যেমন ব্রিটিশ আমলে 50 বছর আপনার সিএস জরিপ করা হয়েছে, এটাই বেস। তারপর আমরা জরিপ চালিয়ে যাচ্ছি আরএস বিএস, কিন্তু কোনোদিন শেষ হচ্ছে না, কারণ আমরা এগুলো করছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে। তা আমরা সম্প্রতি কোরিয়া সরকারের সাথে এই 24শে সেপ্টেম্বর গত বছরে আমাদের সরকারের সাথে একটা এমইউ স্বাক্ষর হয়েছে। কোরিয়ানরা এই ব্যাপারে ডিজিটাল সার্ভের ব্যাপারে তারা বর্তমান বিশ্বে পায়োনিয়ার, তারা আমাদেরকে হেল্প করবে। আপনার কাছে আমি আর আসবো, তার আমাদের হেল্প করবে জনাব শাহজাহান। বাংলাদেশের এই মুহূর্তে চ্যালেঞ্জ ভূ রাজনীতি। এই নির্বাচনকে কেন্দ্র করে ভূ রাজনীতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, এবং এই অবস্থার প্রেক্ষাপটে আমরা সবাই আশাবাদী 12 তারিখ নির্বাচন হবে। কিন্তু আমরা গতকাল দেখলাম জামাত ইসলামের আমির উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে জুলাইয়ের গণভোট যেটা ছিল জুলাই সনদের, সেটা আগে হবে, নির্বাচন পরে হবে। তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এই যে তিনি কথাটা বললেন, এটা ভূ রাজনীতির আলোকে আপনার বিশ্লেষণ দেবেন। দেখেন, এই সাবকন্টিনেন্টে করে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন, ওদের মধ্যে কিন্তু কোনো সীমানা যুদ্ধ নাই, ওদের নিজস্ব কোনো পাসপোর্ট ভিসা লাগে না, ওরা একসাথে চলে, ওদের কোনো কনফ্লিক্ট ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট নাই। কিন্তু আমাদের এই পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার বিশেষ করে এই কয়টা দেশের মধ্যে, নেপালে আংশিক ভারতের সাথে মাঝে মাঝে সমস্যা হয়। তো আমাদের ভূ রাজনীতিগত অবস্থানের কারণে এই জায়গাটা, আমাদের দেশটা ছোট, কিন্তু এটার অবস্থান এত গুরুত্বপূর্ণ যে এই পাশে বার্মা, তারপরে চীন, যদিও যেতে হলে আমাদের যেটাকে বলে শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয়, আর নয় বিমান ছাড়া কোনো পথ নেই। আর যদি জাহাজে কোনো মাল আমদানি করতে হয় সেটা চায়না থেকে আসতে হয়। এখানে চায়নার একটা বড় ইন্টারেস্ট আমাদের দেশে আছে। আর ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ, এবং ভারতের সেনাপ্রধান বলেন যে ভারতের ম্যাপ তো আমরা বাংলাদেশকে আমাদের পেটের ভিতরে না রেখে তো আঁকতেই পারি না, তো ইট ইজ উইদিন দি ভ্যালি অফ আস। তো এইটা সেই ব্যাপারে তারা তো চাইবে যে পেটের মধ্যে যাতে কোনো গোলমাল না হয়, তাইলে তো আর মানুষটা অসুস্থ হয়ে যাবে। এই জন্য তাদের একটা ভালো রোল আছে যে যাকে এই তার ভ্যালিটাকে যাতে ঠিক রাখতে পারে, তাদের একটা ইন্টারফারেন্স সবসময় থাকে। তারা এই পলিটিক্সে ইনভলভ ছিল, আমরা এটা গত 15 বছরে দেখেছি। আর পাকিস্তানের সাথে ভারতের সমস্যা তো আছেই, এবং পাকিস্তানের সাথে ইদানিং বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা হচ্ছে। এখন জামাত ইসলাম তাদের একটা, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটি দূরদৃষ্টি থাকে, একটি রাজনৈতিক আদর্শ থাকে, জনগণের সামনে তাদের একটা আদর্শ নিয়ে তারা যায়। এখন এই আদর্শগুলো বাস্তবায়ন করতে যে আমাদের বিদেশি যারা শক্তি, আমাদের প্রতি যাদের ইন্টারেস্ট, বড় বড় দেশ, রাশিয়া আছে, আমেরিকা আছে, চায়না আছে, অন্যান্য দেশ, ফ্রান্স যেমন বিমান বিক্রি করতে চায়, ইংল্যান্ডও আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, তুরস্ক বিক্রি করতে চায়, এরকম অন্যান্য দেশগুলোর আমাদের সাথে বাণিজ্যের একটা ব্যাপার আছে, বিশেষ করে অস্ত্র ব্যবসায়। কৃষিপণ্য আমদানি রপ্তানি এগুলো বিষয় না। এখন জামাতে ইসলাম হঠাৎ করে নির্বাচনের সব কিছু শেষ হয়ে গেল, নির্বাচনের নমিনেশন পেপারের ব্যাপারে আমি আজকে সারাদিন ইলেকশন কমিশনে ছিলাম, আজকে 3টা কেস করে আসলাম ইলেকশন কমিশনে। কী জন্য? যে নমিনেশন পেপার কারো বাতিল হয়ে গেলে সেটা কীভাবে অ্যালাউ হবে, অথবা অ্যালাউ হওয়ার কারণে ঋণ খেলাফির তাকটা বাতিল হবে। এখন প্রশ্ন হলো, এই সময় এসে জামাতে ইসলামের আমির এই ধরনের কথা মানেই হচ্ছে নির্বাচনটা যাতে পিছিয়ে যাক, এবং
দেশকে নিয়ে এই দেশের 18 কোটি জনগণ গত 15 বছরের অভিজ্ঞতার আলোকে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়, পার্টিসিপেটরি ইলেকশন চায়, যেটা গত 15 বছরে হয় নাই। কিন্তু উনি কেন এই কথাটি বললেন, আমি মনে করি এই কথাটি খুবই যুক্তিসঙ্গত না। এটার মধ্যে নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি আছে বলে আমার মনে হয়, প্লেন রিডিংয়ে, বিকজ আই এম নট ইনভলভ ইন এনি পলিটিক্স। এটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে না। ধন্যবাদ, খুব ভালো মনে হচ্ছে না। যারা মনোয়ার সরকার, জি, আপনি কি বলবেন? দেখুন, আমি বলতে চাই যে 24-এর অভ্যুত্থানের যে মেইন ইস্যু এবং মেইন আকাঙ্ক্ষা এবং মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। যেহেতু আমরা 15-16 বছর যে এই ফেসিবাদের সরকারের বিরুদ্ধে আমরা যখন সাধারণ জনগণের পিঠ যখন ওয়ালে লেগে গিয়েছিল, তখনই কিন্তু আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবাই আমরা এই আন্দোলনে আমরা যোগ দিয়েছিলাম। সেই বাচ্চা ছোট 6 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ, কৃষি, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন। এটা আন্ডারলাইন করার কিছু নাই, এটা সবাই জানে। তো আমি মনে করি যে এখন যে জামাত ইসলাম বা অন্যান্য যারা বলতে চাচ্ছে যে 24-এর যে যে এটাকে আগে সাইন করতে হবে বা যাই তো এটা তো আমি মনে করি শুধু হাস্যকর। কারণ আমার কথা হচ্ছে যে আমরা যে এত আত্মত্যাগ করলাম, সেটার প্রথম ধাপই হচ্ছে যে আমরা গণতন্ত্রের সরকারে ফিরে যাব। তাহলে তো আমরা সেই আন্দোলন করতাম না, তাহলে তো আমরা এই 15-16 বছর ফেসিবাদ সরকার আমরা দেখতে পারতাম না। প্রায় 1 বছর হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল, এখন এসে এই কথা, সেটা অত্যন্ত আপনার আই থিঙ্ক দেয়ার ইজ এ কোনো রকমের একটা ডার্ক একটা দেখা যাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়, আমাদের সাধারণ জনগণের জন্য কোনোভাবেই কাম্য নয়। এবং এটা আমি মনে করি যে এই নির্বাচনটা, এই যে ডক্টর ইউনূস সরকার আসলো, তার মিনিমাম একটা নির্বাচনের যে একটা পরিবেশ সৃষ্টি করার পরেই কিন্তু আমাদের নির্বাচনটা দেওয়া হচ্ছিল। ওনারা কি করলো, কি এর সংস্কার ভাই, সংস্কার তো হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া, এটা সমুদ্রের মতো, সংস্কার হতেই থাকবে। আপনি সংস্কার 1 দিন 2 দিন 3 দিনে তার এই সংস্কার হবে না। প্রতিটি মাসে আমাদের দেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ণয় করতে হলে এই সংস্কার প্রতিনিয়তই হতে থাকবে। আপনার প্রত্যেকটা সময় একটা আইন হবে, আবার সেই আইন দেখা যাবে যে 3-4 বছর সেই আইন আর সেটা খাপ খাচ্ছে না এই বাংলাদেশের জন্য, তো তখন তো আবার সেই সংস্কার হতেই হবে। তা আমি মনে করি যে এখন এই যে জামাত ইসলামের যে প্রোপাগান্ডা, এই যে লেকচার, আই থিঙ্ক দেয়ার ইজ নো অপশন, দেয়ার ইজ নো কমিটমেন্ট যে এটা এই যে নির্বাচন যে আরও পিছিয়ে নেওয়ার যে একটা দূরদর্শীদের একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কথা হচ্ছে, আমাদের জাতীয়তাবাদী দল কথা হচ্ছে যে এই যে আমাদের 15-16 বছর পরে যে ত্যাগ তিতিক্ষার পরে যে এখন যে সিচুয়েশন এসছে, এটা কখনোই এবং কোনোভাবেই এটা আর ধীরগতিতে নিয়ে যাওয়া যাবে না। এবং অতি সত্বর যেভাবে এই বর্তমান কেয়ারটেকার সরকার যেভাবে 12 তারিখের যে নির্বাচন তারা ঘোষণা করেছে, এটা অবশ্যই হতে হবে। এবং এটা হলেই আমি মনে করি 24-এর আন্দোলনের সার্থকতা আসবে। কারণ আমরা যে দেখেছি যে এত আত্মত্যাগ, আমরা জাতিসংঘের যে রিপোর্ট 3-4 হাজার যে মানুষের আত্মত্যাগ, সেটা পরিপূর্ণতা পাবে এই নির্বাচনের মাধ্যমে। খুবই স্পষ্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব এস.এম. সালেহ আহমেদ, আপনি ভূমির উপরে কথা বলেছিলেন এবং আমরা আশা করি আগামীতে এই ভূমিকে নিয়ে পরবর্তী সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নেবেন। আপনার কি মনে হয় যুগান্তর পদক্ষেপগুলি কোন কোন ক্ষেত্রে আসতে পারে? আমি যে আগে বলেছি যে 3টা সাইড আছে ভূমির, মানে এই 3টা সমানভাবে কাজ না করলে সেবাটা জনগণের কাছে সহজলভ্য হবে না। তো সেজন্য আমি জরিপের কথা বললাম, জরিপটাও ডিজিটেশন হয়ে যাবে। ডিজিটেশন না হলে বর্তমানে যেভাবে ট্র্যাডিশনাল জরিপ করা হচ্ছে, এটাও দেখা যাবে। আমাদের এখন ব্রিটিশ আমলে যেটা সিএস জরিপ হয়েছে, তখন কিন্তু পুরো ঢাকা জেলায় জোট ছিল মাত্র 2টো, মানে নবাবদের মালিকানা ছিল আর ওদিকে ভাওয়ালদের। কিন্তু এখন লক্ষ লক্ষ জোট হয়ে গেছে। তো এখন আরও বেশি মানে জীবনেও ওই পদ্ধতিতে গেলে আমাদের এই জরিপ শেষ হবে না। সেই জন্য আমরা ডিজিটাল জরিপের কথা বলছি, যেটা ড্রোন উড়ে যাবে, সাথে সাথে 500-600 ছবি মিনিটে উঠে, এবং সেটা সফটওয়্যারে দিলে নকশা তৈরি হয়ে যাবে। তো যদি আমি এত সহজে বলছি, এত সহজে হবে না, তাও কয়েক বছর লাগবে, কিন্তু এটা সম্ভব। এবং আমরা যারা আছি আমরা এটা দেখে যেতে পারি। আর একটা জিনিস হচ্ছে রেজিস্ট্রেশন। কিন্তু রেজিস্ট্রেশন বেশ কিছু অসঙ্গতি আছে, যেটা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমাকে হেড করে অন্যান্য সচিবদের একটা কমিটি করে দিয়েছেন।
তো সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যেমন মৌজা রেট, যেমন গুলশান বনানীতে 1 কাঠা জমির দাম যদি 1 কোটি হয়, আরও বেশি 4-5 কোটি, তো ধরেন 1 কোটি যদি হয়, এখানে মৌজা রেট আসে 10 লাখ, আর বাকি 90 লাখ টাকা হয়ে যাচ্ছে কালো টাকা, এটা দেখানো যাচ্ছে না। তো একটা সমাজে যদি 9 ভাগ কালো টাকার জন্ম দেয়, সে সমাজের তো অর্থনৈতিক ভারসাম্য, কোনো ভারসাম্যই থাকবে না। তো সেটা দূর করার জন্য মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমাকে হেড করে একটা কমিটি করেছে, আমরা সেই রিপোর্টটা দিয়েছি। তো সেটাও যদি বাস্তবায়ন হয় এবং আমি যেগুলো বললাম, তাহলে কিন্তু একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং ভূমি জিনিসটা এখন যেভাবে জনগণের জন্য হয়রানি এবং দুরূহের জায়গা, সেটা অনেকটা জনবান্ধব হয়ে যাবে এবং মামলা মোকদ্দমাও কমে যাবে। বিরোধ নিয়ে আপনি দেখেন ভাই ভাই আজকাল জমির জন্য এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে, এরকম মার্ডার হচ্ছে, এগুলো চলে যাবে, আরও এগুলো স্বচ্ছ হবে এবং ভূমি কিন্তু অর্থনৈতিক, সামাজিক এবং মানুষের মর্যাদা সব কিছুর সাথে কিন্তু এটা সম্পৃক্ত। তো আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ, খুব ভালো বলেছেন আপনি। জনাব শাহজাহান, কনক্লুসিভ। আমাদের তিনজনের বক্তব্য প্রায় একটাই, যে যেই বক্তব্য উপস্থাপন করলাম এগুলা পরবর্তী সরকার যদি এসে বাস্তবায়নের চেষ্টা করে, যেমন আইন শৃঙ্খলার কথা আমি বললাম, বিচার ব্যবস্থার কথা বললাম, ল্যান্ডের উপরেই সবচেয়ে বেশি মামলার সংখ্যা, এটা যাতে কমানো যেতে পারে। আর উনি যেগুলো বললেন যে নির্বাচনের পর সংস্কারের যে বিষয়টি, এটা তো চলমান, এটা তো একদিনে হবে না। আর আমাদের ভবিষ্যৎ সচিব খুব সুন্দর কথা বলছেন যে ডিজিটালাইজ সব কিছু হওয়া উচিত, মানুষের যাতে আর জটিলতা না বাড়ে, ভাই ভাই খুনাখুনি হয়। ওনারা যদি যেভাবে ল্যান্ডের ডিজিটালাইজেশন করে এবং এটা যেভাবে নতুন করে করতে চেষ্টা করছেন, এটা খুবই ভালো। আর জামাত ইসলামের যে কথাটা, এটা আমি যাই না, সাধারণ মানুষ হিসেবে যেটা বলতে হয় তাদের মধ্যে, যে এখন নির্বাচনে একেবারে কাছে এসে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে যে এই দ্বন্দ্ব, সিট ভাগাভাগি নিয়ে, আমার মনে হয় এইখানে কোনো একটা প্রবলেম আছে। তারা হয়তো আজ করতেছে, তারা দুই গ্রুপ একসাথে যদি ইলেকশন করতে না পারে, উভয়েরই লস হবে এবং তারা রাজনৈতিকভাবে পিছিয়ে যাবে, এবং এটার কারণেই হয়তো তিনি এই নতুন মন্তব্যটি করেছেন, আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ। জনাব মনোয়ার সরকার। আমার ভাই সাফ কথা, আমার কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে কোনো রকমের চালাকি করা যাবে না। এইটা নিয়ে যদি আমরা আরও বাড়াবাড়ি করতে থাকি, সেটা হবে আমাদের যে এই যে গত 24শে জুলাই যারা আত্মত্যাগ করছেন তাদের প্রতি জুলুম হবে। তাই আমি চাইবো যে এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেখানে বর্তমান সরকার অবশ্যই এই নির্বাচন দেবেন না। আমি মনে করি এটা একেবারে মানে কম্পালসারি যে এখন এই 12 তারিখে নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে গণতন্ত্রের সরকার এসে আমাদের যে ভুল, আমাদের যে অতীত যে অভিজ্ঞতা, যে যে অরাজকতা ছিল, সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করবো। এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান, উনি খুবই আন্তরিক, এবং আপনারা অলরেডি দেখেছেন তিনি লন্ডনে বসেই আমাদের এই বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ডেভেলপ করার জন্য যে কতগুলো পদক্ষেপ, কতগুলো মিটিং, কতগুলো টিম তিনি করে দিয়েছেন। যে আমরা জানি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে, কৃষি কার্ড থেকে শুরু করে, আমাদের ডিজিটালাইজেশন থেকে শুরু করে, আমাদের এই যে ইন্টারনেট বান্ধব যে ইয়ংদের জন্য যা যা করার সব কিছু কিন্তু আমাদের প্রোগ্রামে আছে। এবং তিনি আন্তরিক, এবং আমরা মনে প্রাণে চাই এই দেশ আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সোনার বাংলাদেশ হবে। এবং এখানে যতগুলো দল আছে, আমি মনে করি তারা যদি বাংলাদেশকে ভালোবাসে এবং এই 24-এর আত্মত্যাগকে ভালোবাসে, সম্মান করে, তারা অতি সত্বর এগুলো বাদ দিয়ে নির্বাচনমুখী হবে, এবং নির্বাচনে সাধারণ 18 কোটি 20 কোটি মানুষ যাদেরকে ভোট দেবে, তারা গিয়ে গণতন্ত্র সরকার গঠন করবে এবং বাংলাদেশকে একটু নতুন করে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব সালেহ আহমেদ, সামগ্রিক পরিস্থিতি আপনি কেমন লাগছে? যদিও আপনি একজন সরকারি আমলা, অনেক কিছু বলতে পারবেন, সীমাবদ্ধতা আছে, তারপর আপনি যে নাগরিক। আসলে দেশ পরিচালনাটা একটা সিস্টেমের মতো, মানে একটা গাড়ি পরিচালনার জন্য যেরকম অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে, যে কোনো একটা ফ্যাক্টরি যে কাজ না করে, গাড়ি সব ঠিক আছে, লাইসেন্স নেই, গাড়ি কিন্তু চালানো যাবে না, অথবা সবই আছে কিন্তু চাকা হাওয়া নেই, তাহলে কিন্তু গাড়ি চলবে না। তো দেশ পরিচালনাটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এবং এটার মধ্যে সবগুলো ফ্যাক্টর কাজ করতে হবে। সরকার, জনগণ একসাথে কাজ করতে হবে, রাজনৈতিক দল একসাথে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের 71-এর স্বাধীনতার পর আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি আমরা পাইনি, যেটা এই জুলাই গণ অভ্যুত্থানে
যেটা হয়েছে, মানুষ এখন কথা বলতে পারে। এবং এই মুহূর্তে আসলে জনগণের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত যেটা, সেটা হচ্ছে, এবং সব কিছু অপেক্ষা করে আছে একটা নতুন বাংলাদেশ হওয়ার জন্য। সেটার জন্য আসলেই আমার পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন, নির্বাচনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। কারণ এবং এই নির্বাচনটা আমি আশা করি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস স্যার কয়েকবারই বলেছেন যে এবারে নির্বাচনটা হতে হবে শতাব্দীর সেরা নির্বাচন, এবং সেই হিসেবে আমাদের প্রশাসনকে সবাইকে নির্দেশ দেওয়া আছে। এবং আমি মনে করি শুধু সরকার এবং প্রশাসন একভাবে কাজ করলে হবে না, জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং মানুষের যে ভোটাধিকারের যে সমস্যা ছিল, এই প্রথম সুযোগটা যেন জনগণ কাজে লাগাতে পারে। এবং এটা যদি সম্ভব হয়, আমার মনে হয় দেশ একটা সুন্দরভাবে পরবর্তী নির্বাচিত সরকার। আপনাকে ধন্যবাদ, এত সুন্দর বক্তব্য রেখেছেন। আমরা এখন আলোচনা শেষ পর্যায়ে আছি। জনাব শাহজাহান এবং জনাব মনোয়ার, আপনাদের ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম বাংলাদেশের নির্বাচন পরবর্তী প্রধান প্রায়োরিটিটা কী থাকতে পারে বিষয় নিয়ে। এই ব্যাপারে আমাদের তিনজন বক্তা তাদের স্ব অবস্থান থেকে অত্যন্ত সুন্দরভাবে বিষয় তুলে ধরেছেন, এবং আমরা আশা করি পরবর্তী সরকার যেই হবেন তাদের চ্যালেঞ্জ অনেক বড়। এই চ্যালেঞ্জগুলো যাতে তারা সুন্দরভাবে বাস্তবতার নিরিখে, শুধু আদর্শবাদী কর্মসূচি না, নিরিখে সঠিক এবং যে যেখানে প্রয়োজন সেই দক্ষ যোগ্য লোককে নিয়ে একটা নতুন পদক্ষেপ নেবেন, এই বিশ্বাস রেখেই শুধু শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ।